গ্রহণযোগ্য যেটা আমরা করি যে তিনগুলোর মধ্যে ভাগ করে দিই, তাহলে ওখানে কি মন্দির ভাগ আমরা করবো না? যাদেরটা যেগুলো ডেবিট হয়ে যাবে, মূল কথা হচ্ছে ডেবিট হয়ে গেলে আবর্তনে আসবে না। এখানে কি আমরা যে মন্দির করবো এই হিসাবটা থাকবো না? কিছুই ধরবে না, যেটাই ডেবিট হয়ে যায় সেটা লাভ ক্ষতি বন্টনে আসে না। ক্লিয়ার? মূলধনে আসে না। যদি কোনো টাকা তুলে নিয়ে যায় তাহলে মুন্নি হোক আর লিমাই হোক, যদি কোনো টাকা পাওনা থাকে এবং তুলে নিয়ে থাকে তাহলে আসবে না। তাহলে দুইটা কথা, আবন্টনে আসবে না যদি বলে বাদ দেওয়ার পর বা ডেবিট করার পর। বাদ দেওয়ার পর বা ডেবিট করার পর বললে অলরেডি হিসাব করা আছে না, বাদ দিয়েছো না, এই জন্য আবন্টনে আর লেখা যাবে না। আর কোনো কিছু পাওনা যদি তুলে নিয়ে যাই তাহলে কি এখন আর পাবে? এই জন্য মূলধন বা চলতি হিসাবে আসবে না। আচ্ছা, এবার দেখো মূলধন হিসাবের ব্যাপারটা। মুন্নির মূলধন হিসাবটা দেখো। এখানে তার টোটাল মূলধন শুরুতে 35,000 আর 5,000 40,000 না? ব্যালেন্স বিডি দিয়ে জানুয়ারি 1 দিয়ে ক্রেডিটে লিখবা 40,000। তার নিচে লিখবা 2012 ডিসেম্বর 31 লাভ ক্ষতি বন্টন হিসাব। লাভ ক্ষতি বন্টন হিসাব থেকে কি পাচ্ছে সে? মূলধনের সুদ পাচ্ছে আর কি লাভের অংশ, নাকি? মূলধনের সুদ আর লাভের অংশ পাচ্ছে। কিন্তু লক্ষ্য করো, মুন্নি বেতন পায়, কিন্তু একটা জায়গায় বলা আছে মুন্নি বেতন গ্রহণ করেছে। তাহলে কি মুন্নি আর বেতন পাবে? এই জন্য মুন্নির বেতন মূলধন হিসাবে লেখা যাবে না গ্রহণ করেছে বলার কারণে। ক্লিয়ার? এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যদি কেউ কোনো কিছু পায় এবং তুলে নেয় তাহলে তো আর পাবে না, এই জন্য মূলধন হিসাবে লেখা যাবে না। এরপরে মুন্নির ঋণের সুদের ব্যাপারটা দেখো। এর আগে বলছিলাম যে ঋণের সুদ দুইভাবে লেখা যায়, তাই না? এই অঙ্কে কি বলা আছে? ঋণের সুদ গ্রহণ করেছে এমন কোনো কথা বলা আছে? অতএব তুমি ইচ্ছা করলে ঋণের সুদ আবন্টনের ক্রেডিটেও লিখতে পারো। আবার যদি তোমার ইচ্ছা থাকে যে ঋণ হিসাবটা তুমি আলাদা দেখাবা, তাহলে ঋণ হিসাবের ভিতরেও ঋণের সুদ লিখতে পারো। এই রাইটার দেখো, এই অঙ্কে নিচে হিন্টস দিছে। ঋণের সুদ ডেবিট করা হয়েছে, এজন্য আবন্টনে আসবে না। ঋণের সুদ মূলধন হিসাবে না দিয়ে ঋণ হিসাবে দেখানো হয়েছে। এই জন্যই বলা হয় যে ঋণের সুদ দুইভাবেই লেখা যায়। এখানে মুন্নির মূলধন হিসাবে ক্রেডিটে লিখবো আগে জানুয়ারি 1 ব্যালেন্স বিডি 40,000। লাভ ক্ষতি আবন্টন হিসাব লিখে মূলধনের সুদ 4,000 আর লাভের অংশ 7,673, তাই না? আচ্ছা, 72 দিয়ে থাকলে 72ই লিখো। হ্যাঁ, উপরে লাভ ক্ষতি আবন্টন হিসাব লেখা হচ্ছে, কারণ এটা বোঝাচ্ছে যে এই ডাটাগুলো লাভ ক্ষতি আবন্টন হিসাব থেকে আসলো। তারপরে লক্ষ্য করো, মুন্নি বেতন পায় কিন্তু সে গ্রহণ করেছে বলা আছে। তাহলে কি এখন আর পাবে? এই জন্য মূলধন হিসাবে লেখা যাবে না। আর ঋণের সুদের ব্যাপার কি বলছিলাম? ঋণের সুদটা দুইভাবেই লেখা যায়। একটা মূলধন হিসাবের ক্রেডিটেও লেখা যায়, আবার না লিখে ঋণ হিসাবের মধ্যে ঋণের সুদ ক্রেডিটে লেখা যায়। এই অঙ্কের নিচে হিন্টসে দেখো বলা আছে ঋণের সুদ পাই, ঋণের সুদ ঋণ হিসাবে লেখা হয়েছে। তো যাই হোক, তুমি যেভাবেই করো ঋণের সুদ, এটা কারেক্ট, দুইটাই কারেক্ট। এখন তোমার যদি কেউ ঋণের সুদ এখানে লিখো তাহলে বইয়ের সাথে মিলবে না, কিন্তু সেটাও কারেক্ট, কারণ এই রাইটার এখানে ঋণের সুদ মূলধন হিসাবে লিখেনি। লিমার কোথায় ঋণ?
আচ্ছা রিভার্স আচ্ছা লিমার ঋণ, তাই না? তাহলে তো এখানে লেখা যাবে না। সেখানে বলা আছে, এখানে তো ঋণের কোনো অ্যামাউন্টই বলা না। লেবার ঋণের সুদ যেহেতু এটা হবে না, এখানে লেখাই যাবে না মূলধন হিসাবে। এটা তো মূল্য হিসাব। এবার ডেবিটে বছরের শেষের তারিখ দাও, 2012 ডিসেম্বর 31। উত্তোলনের হিসাব হচ্ছে প্রতি মাসে কত উঠাইছে, 700 টাকা করে, 8,400 লিখো। সারা বছরে কত হচ্ছে? মূলধনের সুদ যদি ক্রেডিটে হয়, উত্তোলনের সুদ কোন দিকে আসবে? ডেবিটে লিখো, তারিখ দাও 2012 ডিসেম্বর 31। লাভ ক্ষতি আবন্টন লিখে তার নিচে লিখো উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ কত বের করছিলাম? তারপরে ব্যালেন্স বের করতে হবে। সালমান বলো, কোনো কোয়েশ্চেন তোমার? বই আছে তোমার সাথে? এটা